নমস্কার দর্শক বন্ধু। ইন্ডিয়ান শেয়ার মার্কেটের পতনের সঙ্গে সঙ্গে কিন্তু এই ডোনাল্ড ট্রাম্প, ট্রেড ওয়ার, এই কথাগুলো আপনারা খুব প্রচণ্ড শুনতে পাচ্ছেন। তো এই ভিডিওতে খুব সহজ বাংলায় আমি বোঝাবো এই ট্রেড ওয়ার এই জিনিসটা কি অ্যাকচুয়ালি, কেন এটা ইন্ডিয়ান মার্কেটে ইম্প্যাক্ট করছে, এর লং টার্ম ইম্প্যাক্ট কি, এবং অবভিয়াসলি ইন্ডিয়ান শেয়ার মার্কেট কেমন যেতে চলেছে আগামী দিনে। তো ট্রেড ওয়ার এই জিনিসটা বুঝতে গেলে কতগুলো জিনিস খুব সহজে বোঝাবো। সেটা ফার্স্ট হচ্ছে গ্লোবাল ট্রেড, সেকেন্ড ইম্পোর্ট এক্সপোর্ট, থার্ড হচ্ছে ট্রেড ডেফিসিট অর ট্রেড সারপ্লাস। গ্লোবাল ট্রেড কি? সিম্পল, যেমন একটা দেশ অন্য দেশের থেকে জিনিস কেনা বেচা করে। যেমন ইন্ডিয়া যদি অন্য কোনো দেশ থেকে কোনো জিনিস কেনে তো সেইটা হয়ে গেল আমার ইম্পোর্ট। সিমিলারলি ইন্ডিয়া যদি অন্য কোনো দেশে অন্য কোনো জিনিস, ইন্ডিয়ার জিনিস বিক্রি করে, সেইটা ইন্ডিয়ার কাছে হয়ে গেল এক্সপোর্ট। এবার এই ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট এর ডিফারেন্স অনেক বেশি ম্যাটার করছে এবং এইটা ওয়াইজ ট্রেড সারপ্লাস বা ট্রেড ডেফিসিট হয়। এক্সাম্পল যদি দিই, যেমন ধরুন ইন্ডিয়ার কথা যদি বলি, ইন্ডিয়া প্রচুর পরিমাণে অয়েল অ্যান্ড গ্যাস ইম্পোর্ট করে বাইরের মিডল ইস্ট কান্ট্রিজ থেকে। অয়েল অ্যান্ড গ্যাস ইন্ডিয়া কেনে। তো ইন্ডিয়া যতটা জিনিস কেনে সেই তুলনায় ইন্ডিয়া যেটা বিক্রি করে, মানে ইন্ডিয়ার যেটা এক্সপোর্ট, সেটা অতটাও বেশি নয়। তো তার মানে ইন্ডিয়ার ইম্পোর্ট বেশি, এক্সপোর্ট কম। তার মানে ইন্ডিয়া সবসময় ট্রেড ডেফিসিটে রান করছে। ইন্ডিয়ার প্রাইমারি ইম্পোর্ট কি কি? যেমন বললাম অয়েল অ্যান্ড গ্যাস মিডল ইস্ট কান্ট্রি থেকে নেয়, চায়না থেকে প্রচুর ইলেকট্রনিক্সের কম্পোনেন্ট নিচ্ছে, সেগুলো হচ্ছে ইম্পোর্ট। তেমনি এক্সপোর্ট কি? যেমন মিডল ইস্ট কান্ট্রিগুলোতে ইন্ডিয়া প্রচুর পরিমাণে রাইস, হুইট এগুলোকে এক্সপোর্ট করে। তো এই রকম ইন্ডিয়ার কিন্তু সবসময় ট্রেড ডেফিসিটে চলে, কারণ ইম্পোর্টটা অনেক বেশি কম্পেয়ার টু এক্সপোর্ট। সিমিলারলি ইউএসএ মানে আমেরিকাও এই ট্রেড ডেফিসিটে সবসময় চলে। মানে আমেরিকাও সবসময় যেটা ইম্পোর্ট করছে, আমেরিকা কি ইম্পোর্ট করে? যেমন ইন্ডিয়ার মতো কান্ট্রিজের থেকে টেক্সটাইলের প্রোডাক্ট, চায়না থেকে ইলেকট্রনিক্সের প্রোডাক্ট বা সোলার মডিউল, এই সমস্ত জিনিস আমেরিকা যেটা ইম্পোর্ট করছে সেইটা কিন্তু সবসময় অনেক বেশি যতটা না আমেরিকা এক্সপোর্ট করছে। তার মানে আমেরিকা ট্রেড ডেফিসিটে চলছে এবং বছরের পর বছর ধরে এই ট্রেড ডেফিসিটটা বেড়ে চলেছে। এটা আমেরিকারও বেড়ে চলেছে, ইন্ডিয়ারও বেড়ে চলেছে। ট্রেড ডেফিসিট বেড়ে চলাটা যে কোনো দেশের পক্ষে খারাপ, কারণ সেটা তাদের ইকোনমিকে উইক করে দেয়। এবং এই কারণে ডোনাল্ড ট্রাম্প এবং আমেরিকা এখন চাইছে যে ট্রেড ডেফিসিটটা কমাতে, যার জন্য তারা চাইছে ইম্পোর্টটা কমাতে, তার জন্য ইম্পোর্ট ট্যাক্স বাড়িয়ে দিচ্ছে। মানে যে যে জিনিস আপনি ইম্পোর্ট করবেন আমেরিকায়, তার দাম বাড়িয়ে দিচ্ছে যাতে করে বিজনেস ইম্পোর্টটা কম করে। তো এবার আমেরিকা ইম্পোর্টের যখন ট্যাক্স বাড়াচ্ছে, তখন অন্য দেশ সেটাও মানে রেসিপ্রোকাল ভাবে তারাও ইম্পোর্টের ট্যাক্স বাড়াচ্ছে। তো এইটাই হচ্ছে ট্রেড ওয়ার। এবং এই ট্রেড ওয়ার কি করে মানে ইন্ডিয়ান মার্কেটের জন্য নেগেটিভ এবং এর লং টার্ম ইম্প্যাক্টটা কি, সেইটাই আমরা ডিটেলসে জানবো এই ভিডিওতে। তার আগে বলে নিই যে আমি নিজে এমস্টক 2022 সাল থেকে ইউজ করছি। এমস্টক অফার করে লোয়েস্ট প্রাইসিং, মানে জিরো ব্রোকারেজ ইকুইটি ডেলিভারি, এমএফ তো রয়েছেই, জিরো অ্যাকাউন্ট ওপেনিং ফি, জিরো অ্যাকাউন্ট মেনটেন্যান্স ফি, জিরো প্লেজ ক্রিয়েশন অ্যান্ড কল অ্যান্ড ট্রেড সার্ভিস। আর তাছাড়া ইন্ট্রাডে ফিউচার অ্যান্ড অপশন অ্যান্ড এমটিএফ এ 5 টাকা পার অর্ডার। এদের যদি এমটিএফ অফারিং এর দিকেও দেখেন, সেখানে ওয়ান অফ দ্য লোয়েস্ট ইন্টারেস্ট রেট, 25 লাখ টাকা অবধি 0.0411, তারপরে 25 থেকে 5 কোটি অবধি 0.0274 এবং 5 কোটি টাকার ওপরে ফান্ডিং এ 0.0192 ইন্টারেস্ট রেট। আজকের দিনে এমস্টক কিন্তু একটা খুব রেপুটেড ব্র্যান্ড, 17 লাখের বেশি ইউজার, 80 crore প্লাস ট্রেড ফেসিলিটেড, রেটিংসটা বেশ ভালো রয়েছে। এবং এটা কিন্তু মিডে অ্যাসেট, একটা গ্লোবাল ফান্ড হাউস ব্যাকড। এবং অ্যাজ ইউজুয়াল এমস্টক কিন্তু সেবি রেজিস্টার্ড একজন ব্রোকারেজ হাউস এবং সমস্ত রেজিস্ট্রেশন এদের রয়েছে। আমি নিজে 2022 সাল থেকে ইউজ করে দেখছি, প্রত্যেক 2-3 মাসে কিন্তু এরা নতুন নতুন ফিচার লঞ্চ করছে, যেগুলো কিন্তু ট্রেডার্সদের এবং ইনভেস্টারদের জন্য অনেকটা বেনিফিশিয়াল। তাই ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে আপনারা কিন্তু এই প্ল্যাটফর্ম চেক করে দেখতে পারেন। ট্রেড ওয়ার নিয়ে যেটা বললাম, যে আমেরিকা বা ডোনাল্ড ট্রাম্প যেটা চাইছে সেটা হচ্ছে ট্রেড ডেফিসিট কম করতে এবং তারা যাতে ইম্পোর্ট কমাতে পারে। এবার কিভাবে ইম্পোর্ট কমাবে? খুব সিম্পল, যেই জিনিসগুলো ইম্পোর্ট করছে তার উপর ট্যাক্স বসিয়ে দিয়ে। আরেকটু যদি ভেঙে বলি, ধরুন ইউএস এখন ইন্ডিয়া থেকে এবং চায়না থেকে প্রচুর পরিমাণে টেক্সটাইল প্রোডাক্ট ইম্পোর্ট করছে, মানে কিনছে। তো কালকে যদি আমেরিকা মানে ডোনাল্ড ট্রাম্প যদি বলে যে ঠিক আছে, এই যে টেক্সটাইল প্রোডাক্ট যে ইম্পোর্ট হচ্ছে তার উপর আমরা 25% ট্যাক্স বসিয়ে দেবো। তো তার মানে কি, এখন যেই প্রোডাক্টটার দাম 100 টাকা রয়েছে, তো কালকে তার দাম 125 টাকা হয়ে যাবে। যেই 125 টাকা হয়ে যাবে, তখন সেখানকার মানুষ ওই ইম্পোর্টেড বাইরের জিনিস কম ইউজ করবে, রাদার ইউএস এর ভেতরে ম্যানুফ্যাকচার মানে সেখানকার লোকাল ম্যানুফ্যাকচার্ড জিনিস বেশি ইউজ করবে বা সেই জিনিসগুলো সস্তা হয়ে যাবে। তো এইভাবে ইউএস চাইছে যে ইম্পোর্ট বিল কমাতে এবং এক্সপোর্ট বিল বাড়াতে, যাতে করে তাদের ট্রেড ডেফিসিট কমে। এবং এই কারণেই ইউএস কিন্তু তারা ওই মেড ইন ইউএস, যে আপনারা ইউএসএ এসে ম্যানুফ্যাকচার করুন, ইউএস এর ভেতরে ম্যানুফ্যাকচারিং সেট আপ করুন, এই জিনিসগুলোতে বেশি ফোকাস দিচ্ছে। সিমিলার জিনিস কিন্তু আমরা ইন্ডিয়াতেও দেখেছি। ইন্ডিয়াও কিন্তু নরেন্দ্র মোদী গভর্নমেন্ট বেশ কয়েক বছর আগে থেকেই ওই মেড ইন ইন্ডিয়া, মেক ইন ইন্ডিয়া, ম্যানুফ্যাকচারিং এই রকম থিম কিন্তু চলছে। এবং ইন্ডিয়ারও যেটা বছরের পর বছরের যেটা প্রবলেম, যে ইন্ডিয়া ইম্পোর্ট সবসময় বেশি করে,
এক্সপোর্ট কম করে, তাই ইন্ডিয়ান গভর্নমেন্টও বলছে যে মেড ইন ইন্ডিয়া, যেটা আমরা মোবাইল ফোন বাইরের থেকে বেশি আসতো সেইটা এখন লোকালি অ্যাসেম্বল করা হোক, লোকালি তৈরি করা হোক, যাতে করে ইন্ডিয়ার এই ইম্পোর্ট বিলটা কমে। এবং বিগত কয়েক বছর ধরে ইন্ডিয়া কিন্তু এটাতে অনেকটাই সাকসেসফুল। তো এতটা আপনার শুনে মনে হচ্ছে যে ঠিক আছে, ইন্ডিয়াও চাইছে লোকাল ম্যানুফ্যাকচারিং করতে, আমেরিকাও চাইছে লোকাল ম্যানুফ্যাকচারিং করতে, তো তাহলে হয়তো ঠিকই যে এই যেটা হতে চলেছে সেইটা হয়তো ইউএস এর জন্য বেশ ভালোই হবে। কিন্তু এখানে একটা অনেক বড় কিন্তু আছে। ইন্ডিয়ার জন্য যেটা ভালো, মানে ইন্ডিয়া যদি বছরের পর বছর ইম্পোর্ট কম করে মেড ইন ইন্ডিয়া, ম্যানুফ্যাকচার ইন ইন্ডিয়া যদি বাড়ায়, তাহলে সেটা যেমন ইন্ডিয়ার জন্য লং টার্ম সাস্টেনেবিলিটি আছে, ইউএস যদি এটা করতে থাকে, ইউএস এর জন্য কিন্তু এটা লং টার্ম সাস্টেনেবিলিটি নেই। কেন নেই? এইখানে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস বুঝতে হবে, খুব সিম্পল রিজন, সেটা হচ্ছে কস্ট অফ ম্যানুফ্যাকচারিং, কস্ট অফ লেবার ইউএসএ অনেক বেশি। এর মানে কি? মানে ধরুন একটা টেক্সটাইল প্রোডাক্ট, ধরুন একটা শার্ট যদি ইন্ডিয়াতে ম্যানুফ্যাকচার করতে একটা লেবার যদি 100 টাকা নেয়, সেই লেবার ইউএসএ তে কিন্তু তার 100 টাকা স্যালারি নেবে না। কারণ আপনারা জানেন ইন্ডিয়ার মতো দেশে 30,000 টাকা স্যালারিতে প্রচুর ম্যান ফোর্স পাওয়া যায়, প্রচুর লোকজন চাকরি করতে ছুটে আসবে। কিন্তু ইউএসএ তে যদি যান, হয়তো দেখা যাচ্ছে আপনার স্টার্টিং স্যালারি হচ্ছে 1 লাখ টাকা। তো তার মানে ইন্ডিয়াতে একটা শার্ট আপনি 100 টাকাতে বানিয়ে নিতে পারলেও ইউএস যদি সেই শার্টটা তাদের দেশে যদি বানাতে চায়, তো তাহলে কিন্তু 100 টাকাতে বানাতে পারবে না, সে হয়তো 200-300 টাকা চলে যাবে। যেই 200-300 টাকা যাবে, তো তার মানে ইউএস তাদের নিজেদের দেশে নিজেদের জিনিসের দাম কিন্তু অনেক বাড়তে থাকবে। তো তার মানে এইটা যে ইউএস এর পক্ষে এটা কোনোদিন সম্ভবই না যে ইম্পোর্টটাকে রিডিউস বা ইম্পোর্টকে অলমোস্ট জিরোর কাছাকাছি নিয়ে গিয়ে সবকিছু, তারা যে জিনিস তাদের লাগে সবকিছু নিজেদের দেশে ম্যানুফ্যাকচার করা। কারণ যদি নিজেদের দেশে ম্যানুফ্যাকচার করতে চায়, সমস্ত জিনিসপত্রের দাম হিউজ বেড়ে গিয়ে ইকোনমি কিন্তু হিউজ ভাবে ইম্প্যাক্টেড হবে। এবার এই যে সিম্পল জিনিস, এটা কিন্তু আমেরিকাও জানে, ডোনাল্ড ট্রাম্পও জানে। তো তাই জন্য ইউএস কিন্তু বলছে না যে সারা পৃথিবীর যত দেশ আছে সব জায়গার ইম্পোর্ট আমি বন্ধ করে দেবো, সব কিছুর আমি জিনিসের ট্যাক্স বাড়িয়ে দেবো, সেটা কিন্তু বলছে না। তারা সিলেক্টিভ কিছু কিছু জায়গাতে করছে। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ইউএস জানে বা যে কোনো দেশ জানে যে কনজিউমার যেখান থেকে সস্তায় জিনিস পাবে, একই কোয়ালিটির জিনিস যদি বেটার রেটে পায়, সেইটাই সে তারা গ্রহণ করবে। এক্সাম্পল যদি দিই, যেমন ধরুন ইন্ডিয়া তো মেড ইন ইন্ডিয়া, মেক ইন ইন্ডিয়া এইরকম এত কিছু সত্ত্বেও মাঝখানে যখন চায়নার সঙ্গে ইন্ডিয়ার বর্ডার ক্ল্যাশ হয়, তখন পুরো ফেসবুক সোশ্যাল মিডিয়া জুড়ে যে ইন্ডিয়ান প্রোডাক্ট ইউজ করুন, চাইনিজ প্রোডাক্ট ছেড়ে দিন, এইরকম একটা খুব রব উঠেছিল। তা সত্ত্বেও খেয়াল করে দেখবেন যে চাইনিজ ফোনের কোম্পানি ওপো, ভিভো, এদেরই কিন্তু সেল অনেক বেশি কম্পেয়ার টু ইন্ডিয়ান ফোন কোম্পানি যেমন মাইক্রোম্যাক্স, কার্বন। রাদার এই কার্বন, মাইক্রোম্যাক্স এগুলো তো প্রায় চলেই না। আজও কিন্তু ম্যাক্সিমাম লোক সেই ওপো, ভিভো, চাইনিজ কোম্পানি এদের দিকেই যায়। কারণটা খুব সিম্পল, কারণ কম রেটে আমি বেটার কোয়ালিটির জিনিস পাচ্ছি, তো তাই অবভিয়াসলি মানুষ সেইগুলোকেই প্রেফার করবে। তো ইন্ডিয়া এইটাকে কাউন্টার করতে কি করছে? খুব সিম্পল, ইন্ডিয়া বলছে ঠিক আছে ভিভো, ওপো চাইনিজ কোম্পানি হতে পারে, চাইনিজ কোম্পানিকে আমরা আটকাতে পারছি না, কিন্তু এই ওপো, ভিভো, ওয়ানপ্লাস এদের ম্যানুফ্যাকচারিং সেটআপ ইন্ডিয়াতে খুলতে হবে। তো তাই আজকের দিনে ওপো, ভিভো এরা প্রচুর ইন্ডিয়াতে ম্যানুফ্যাকচারিং সেটআপ খুলছে বা অন্য কোনো কোম্পানিকে দিয়ে, ইন্ডিয়ান কোম্পানিকে দিয়ে ম্যানুফ্যাকচারিং করিয়ে নিচ্ছে, করিয়ে নিয়ে জিনিসটা ইন্ডিয়াতে বিক্রি করছে। তো এতে ইন্ডিয়ার লাভ হচ্ছে, কারণ ইম্পোর্ট বিল কমছে। আর ওপো, ভিভোরও অতটা লস হচ্ছে না। কেন? কারণ চায়নাতে যে কস্টে ম্যানুফ্যাকচারিং করছিল, ইন্ডিয়াও যেহেতু লো কস্ট ম্যানুফ্যাকচারিং কান্ট্রি, তো তাই ইন্ডিয়া তো সেই একই রকম কস্টে ম্যানুফ্যাকচারিং করে ফোন কিন্তু বিক্রি করতে পারছে। কিন্তু এই একই জিনিস আমেরিকা কিন্তু করতে পারবে না। মানে আজকে ধরুন আমেরিকার আইফোন, অ্যাপেল কিন্তু কখনোই হিউজ প্রোডাকশন আমেরিকায় হয় না। অ্যাপেলের আইফোনের হিউজ প্রোডাকশন চায়নায় হয়, চায়নার পরে ইন্ডিয়াতে হয়। তো আজকে যদি ইউএস ভাবে যে না, আমি আইফোনের ম্যানুফ্যাকচারিং বা প্রোডাকশন চায়না আর ইন্ডিয়াতে জিরো করে দিয়ে 100% ইউএসএ করবো, তো তাহলে কিন্তু এই আইফোনের দাম এক ধাক্কায় অনেকটা বেড়ে যাবে, যেটা তখন কিন্তু তারা সারা পৃথিবীতে আর বিক্রি করতে পারবে না। তাই অ্যাপেল কি করছে? অ্যাপেল ইন্ডিয়াতে প্রোডাকশন বাড়াচ্ছে যাতে করে চায়নার ওপর বেশি রিস্ক না থাকে এবং একটা ব্যালেন্স করছে। মানে সব কথার এক কথা এইটাই যে ইন্ডিয়ার মতো কান্ট্রি মেক ইন ইন্ডিয়া, মেড ইন ইন্ডিয়া এইটা বলে বলে ইম্পোর্ট বিল রিডিউস করাটা যেমন যতটা ইজি, আমেরিকার পক্ষে কিন্তু সেইটা করতে গেলে আমেরিকার কাছে স্কিলের অভাব নেই, ম্যান পাওয়ারের অভাব নেই, টেকনোলজির অভাব নেই, অভাব একটাই যে হাই কস্ট, যে তারা কিন্তু 100% সমস্ত নিজেদের জায়গায় প্রডিউস করতে পারবে না। একটা টাইমের পরে তো তারা কিন্তু থামবে। এবং এই কারণে ডোনাল্ড ট্রাম্প ফার্স্টে যে এই যে বললাম ইম্পোর্টের ওপর ট্যাক্স যে বাড়িয়ে দিচ্ছে, তার ফার্স্ট সেট অফ অর্ডারে চায়না, মেক্সিকো এবং কানাডা এই তিনটে কান্ট্রিকে টার্গেট করেছে। কারণ ইউএস এর টপ প্রায়োরিটি হলো চায়না, কারণ চায়না থেকে তাদের ট্রেড ডেফিসিট অনেক বেশি। মানে ইউএস চায়না থেকে যত টাকা জিনিস কেনে তার সাপেক্ষে এক্সপোর্ট অনেক কম করে, যেহেতু চায়নার সঙ্গে একটা হিউজ ট্রেড ডেফিসিট। তো তাই দেখবেন এই কথাটাও খুব শোনেন, ইউএস চায়না ট্রেড ওয়ার। মানে ইউএস এর ফার্স্ট টার্গেট হলো চায়না, সেকেন্ড টার্গেট এই সমস্ত কানাডা, মেক্সিকো, ফোর্থ, ফিফথ টার্গেট হয়তো ইন্ডিয়া আসবে।
আসবে এবং ইউএস ইনডিরেক্ট ইন্ডিয়াকে অটোমেটিক সাপোর্টও করতে হচ্ছে, কারণ ওই চায়না থেকে ম্যানুফ্যাকচারিং যখন কমে যাচ্ছে একটা পোর্শন ইন্ডিয়াতে শিফট হয়ে আসবেই। কারণ এই চায়না ইন্ডিয়া এমন একটা দেশ সারা পৃথিবীতে যারা লো কস্ট ম্যানুফ্যাকচারিং উইথ এ হিউজ স্কেল অফার করে থাকে। এছাড়াও দেখবেন যে ট্রাম্প কিন্তু এই স্টিল, অ্যালুমিনিয়াম এই সমস্ত প্রোডাক্টের উপর মানে ইম্পোর্ট ট্যাক্স তারা কিন্তু বাড়িয়েছে, যার জন্য মানে ইন্ডিয়ার সিচুয়েশনটা এমন, ইন্ডিয়ার অনেক বেনিফিট আবার অনেক লসও। শর্ট টার্মে ইন্ডিয়ান কোম্পানিদের লস, শর্ট টার্মে লস কেন? কারণ ইন্ডিয়া যেই স্টিল এখন ধরুন আমেরিকায় পাঠাচ্ছে, তো সেই স্টিলের ওপর যদি ট্যাক্স যদি বাড়িয়ে দেয়, এবং ইউএস প্রেসিডেন্ট যেটা করছে যে সারা পৃথিবী থেকে যত ট্যাক্স মানে স্টিল আসবে তার ট্যাক্স বেড়ে যাচ্ছে। মানে ইন্ডিয়া স্পেসিফিক অর্ডার না, ইদার তো ডোনাল্ড ট্রাম্প অর্ডার দিচ্ছে সারা পৃথিবীর সমস্ত ইম্পোর্টেড মানে ইম্পোর্ট ট্যাক্স বাড়িয়ে দাও, অথবা চায়না, কানাডা, মেক্সিকোর এগুলোর ইম্পোর্ট ট্যাক্স বাড়িয়ে দাও। তো যখন এই ট্যাক্স বাড়ছে তো তখন অবভিয়াসলি ইন্ডিয়ান ম্যানুফ্যাকচারারদের শর্ট টার্ম লস তো, এবং শর্ট টার্ম একটা ফিয়ারও, প্রচুর ফার্মা কোম্পানি এটা ভয় পাচ্ছে যে কালকে হয়তো ইন্ডিয়া প্রচুর ফার্মা প্রোডাক্ট মানে প্রচুর ওষুধ ইউএসএ বিক্রি করে, ইউএসএ এক্সপোর্ট করে, মানে ইউএস ইন্ডিয়া থেকে ওষুধ অনেক ইম্পোর্ট করে, তো অনেক ফার্মা কোম্পানি ভয় পাচ্ছে যে কালকে হয়তো এই ফার্মার উপরেও ট্যাক্স হয়তো বাড়িয়ে দিল। কিন্তু মনে রাখবেন যদি বাড়ায় সেটা কিন্তু সারা পৃথিবীর জন্য অ্যাপ্লিকেবল হবে। আলটিমেটলি একটা স্টেজের পরে গিয়ে এই ট্রেড ওয়ার কিন্তু এসকেলেট হবে না, কারণ একটা ব্যালেন্স জায়গায় আসবে। ইউএসও কনসিডার করবে তাদের মেড ইন আমেরিকার সাথে সাথে ইনফ্লেশনও যেন কন্ট্রোলে থাকে, আর ইন্ডিয়া তো বরাবরই এই মেড ইন ইন্ডিয়া এইটার জন্য তো স্ট্রেস দিয়েই যাচ্ছে। এবং এই কারণে দেখবেন আমাদের এই নরেন্দ্র মোদীর সঙ্গে ডোনাল্ড ট্রাম্প এদের পলিসির অনেক সিমিলারিটি, এবং এই ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পরে দেখবেন রিসেন্ট নরেন্দ্র মোদী ইউএসএ ভিজিট করছে, কারণ নরেন্দ্র মোদী বা ইন্ডিয়ান গভর্নমেন্ট এটা কিন্তু খুব ভালোভাবে বুঝতে পেরেছে যে এই যে গ্লোবাল ট্রেড ওয়ারে এখানে ইন্ডিয়া যদি একটু বুদ্ধি করে চলে বা ইন্ডিয়ান পলিসি যদি একটু মানে খুব ক্লেভারলি যদি এগুলোকে ইমপ্লিমেন্ট করা যায়, এবং ইন্ডিয়ান ওয়ার্কফোর্স বা ইন্ডিয়ান প্রাইভেট সেক্টরে যদি পার্টিসিপেশন যদি ঠিকঠাক থাকে, ইন্ডিয়া কিন্তু একটা হিউজ বেনিফিশিয়ারি হবে। কারণ ইউএস এর ফার্স্ট টার্গেট হলো চায়না, চায়না থেকে ইম্পোর্ট রিডিউস করা। চায়না থেকে ইম্পোর্ট যখনই ইউএস রিডিউস করবে, স্টিল ইউএস অল্প কিছু লো কস্ট জিনিস পেতে চাইবে, তখন অটোমেটিক ইন্ডিয়ার দিকে ম্যানুফ্যাকচারিং আসবেই আসবে। ঠিক যেমনটা আইফোনের ক্ষেত্রে হয়েছে, 3-4 বছর আগেও আপনি যখন আইফোন প্রো এই মডেলগুলো কিনতেন দেখতেন মেড ইন চায়না লেখা থাকতো। আজকের দিনে আপনি আইফোন প্রো, আইফোন প্রো ম্যাক্স এই সমস্ত কিনুন, দেখবেন লেখা থাকে মেড ইন ইন্ডিয়া। আইফোন তো জাস্ট একটা এক্সাম্পল, এবং আইফোন যে ম্যানুফ্যাকচার করে সেই কোম্পানিগুলো ইন্ডিয়ান মার্কেটে লিস্টেডও নেই। তো এই রকম জিনিসটা যখন একটা ব্রডার বেসে হবে, মানে যখন ওভারঅল অল দ্য সেগমেন্টস, অল দ্য সেক্টর জুড়ে হবে, তখন লং টার্মে কিন্তু একটা হিউজ বেনিফিশিয়ারি হবে ইন্ডিয়া। কারণ ইন্ডিয়ার অলরেডি এই মেড ইন ইন্ডিয়া পলিসি রয়েছে, পিএলআই স্কিম, যে যাতে করে বিদেশি কোম্পানি ইন্ডিয়াতে যদি ফ্যাক্টরি করে কম ট্যাক্স রেট, অনেক ফেসিলিটি, এগুলো অলরেডি রয়েছে, এবং সেক্টর স্পেসিফিক ইনসেন্টিভস তো রয়েইছে। তো সেই কারণে শর্ট টার্মে যে এই যে ট্রেড ওয়ারের ফলে ইন্ডিয়ান কারেন্সিও যতটা ডেপ্রিসিয়েট করছে, শেয়ার মার্কেটও তার জন্য ইম্প্যাক্ট হয়ে পড়ছে, কিন্তু ওভারঅল লঙ্গার রান কিন্তু এই মেড ইন ইন্ডিয়া ইন্ডিয়ান ম্যানুফ্যাকচারিং সেগমেন্ট কিন্তু বুস্ট পাবে, কারণ একটা পোর্শন অফ চায়নার ম্যানুফ্যাকচারিং শিফট হওয়ার কিন্তু বেশ ভালো সিচুয়েশন তৈরি হচ্ছে। শেয়ার বাজারের যদি কথায় আসি, দেখুন শেয়ার বাজারে এখন ফেব্রুয়ারি মাসে যে ফলটা হচ্ছে, যেটা অক্টোবর থেকে শুরু হয়েছিল, সবসময় যেটা হয় ফরেন ইনভেস্টাররা সেল করা শুরু করেছিল, কারণ এই যে দেখুন টাকাও যে ডেপ্রিসিয়েট হচ্ছে, আগে ধরুন $1 মানে 82-83 ছিল, সেইটা এখন 85-86-এ চলে এসেছে। তো টাকার ভ্যালু যত ডেপ্রিসিয়েট হচ্ছে অবভিয়াসলি ফরেন ইনভেস্টাররা তত সেল করছে, এবং আগে এটা করতে করতে ডোমেস্টিক যারা মিউচুয়াল ফান্ড এরা অতটা সেল করছিল না, কারণ ডোমেস্টিক ইনভেস্টাররা এসআইপি চালিয়ে যাচ্ছিল। ফেব্রুয়ারিতে এসে কি হয়েছে, ডোমেস্টিক ইনভেস্টাররাও ভয় পেয়ে গেছে, ম্যাক্সিমাম প্রচুর ইনভেস্টার তারা এসআইপি ডিসকন্টিনিউ করছে, এই যে মানে অক্টোবর থেকে যে আন্ডার পারফরমেন্স হচ্ছে তার কারণে, এবং যার ফলে ডোমেস্টিক ইনভেস্টাররাও এখন সেল করতে চলেছে। এবং সবসময় মার্কেট রিভার্সালের আগের ফলটা বেশ ব্রুটাল হয়। এই ডোমেস্টিক ইনভেস্টাররা সেল করতে করতে আবার একটা পয়েন্ট আসবে, এবং সেই পয়েন্টটা খুব একটা দেরি নেই, মানে এমন নয় যে 1 বছর 2 বছর 3 বছর পরে আসবে। এই 2025 সাল এই বছরেই মার্কেট ঘুরবে, কারণ এই ডোমেস্টিক ইনভেস্টাররা সেল করতে করতে একটা সিচুয়েশন আসবে যখন ফরেনারদের কাছে ইন্ডিয়ান মার্কেট আবার অ্যাট্রাকটিভ হয়ে উঠবে, তখন দেখবেন আবার ওই এফআইআই এন্ট্রি করছে, এফআইআই এন্ট্রি করার খানিক দিন পর থেকে আবার রিটেল ইনভেস্টাররা আসছে, মানে মিউচুয়াল ফান্ডে এসআইপি করছে, আরো এসআইপি বাড়াচ্ছে, তো এর সাথে সাথে আবার সেই ডোমেস্টিক ফান্ডও কিন্তু ডোমেস্টিক মানিও ঢুকছে। তো শেয়ার বাজার সবসময় মানে একজন বিক্রি করলো, শেয়ারের দাম পড়লো, সেইটা দেখে আরেকজন বিক্রি করলো, সেইটা দেখে ভয় পেয়ে গিয়ে একটা বড় রিটেল ইনভেস্টাররা বিক্রি করে, এই রকম ভাবেই চলে। সিমিলার যখন আবার মার্কেট বাড়ে এটাই হয়, প্রথমে মার্কেটের একটু দাম বাড়ে, অনেকে ঢুকতে চায় না, তারপর আরেকটু দাম বাড়ে, ফান্ড হাউসরা কিনতে শুরু করে, তারপর রিটেল ইনভেস্টারদের একটা পার্ট ঢোকে, তারপর যখন আরো বেড়ে যায় তখন আরো বেশি বেশি ইনভেস্টাররা ঢোকে, এই জিনিসটাই হয়। তো ওভারঅল ইন্ডিয়ান মার্কেট এই যে গ্লোবাল ট্রেড ওয়ার থেকে এর থেকে শর্ট টার্ম নেগেটিভ ইম্প্যাক্ট হলেও কিন্তু লং টার্মে ইন্ডিয়ার জন্য খুব একটা মানে নেগেটিভ নয়, রাদার চায়না এই সমস্ত দেশের জন্য যতটা নেগেটিভ ইন্ডিয়ার জন্য ততটা নেগেটিভ নয়। তো তাই আমি বলবো ইন্ডিয়ান শেয়ার মার্কেট ইনভেস্টারদের জন্য আপনি যদি লং টার্ম ইনভেস্টার হন, মানে 1 বছর 2 বছর মিনিমাম 1
বছর কি 2 বছর আপনার যদি ইনভেস্টমেন্ট হরাইজন থাকে এবং মোটামুটি ঠিকঠাক শেয়ারে যদি আপনি ইনভেস্টমেন্ট করেন বা মোটামুটি ঠিকঠাক মিউচুয়াল ফান্ডে এসআইপি যদি কন্টিনিউ করেন, এখান থেকে আপনার বেনিফিট হবেই হবে। ইনফ্যাক্ট ইকুইটি আউটপারফর্ম তো করবেই করবে। খালি হ্যাঁ, এই যে শর্ট টার্ম যে সমস্ত ফল, এই শর্ট টার্ম ভয় বা এই শর্ট টার্ম যে পালিয়ে যাব বেরিয়ে যাব কি হচ্ছে বুঝতে পারছি না, এই জিনিসগুলোকে অ্যাভয়েড করে যদি আপনি লং টার্ম মেন্টালিটি নিয়ে চলতে থাকেন, ইকুইটি মার্কেটের থেকে রিওয়ার্ডিং জিনিস আর অন্য কোনো অ্যাসেট ক্লাস হবে না। কারেন্ট মার্কেট ফল বা আপনার পোর্টফোলিও নিয়ে আপনার কি মতামত জানান। কে কে এমন আছেন যে না একেবারে বেরিয়ে যাবেনই মার্কেট থেকে, এইরকম সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন, সেগুলোও জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, যাতে আগামী দিনে এইরকম ভিডিও আপনাদের টাইম লাইনে আসে। এবং ফাইনালি ডেসক্রিপশনে এম স্টকের দেওয়া লিঙ্ক থেকে আপনি কিন্তু এম স্টক প্ল্যাটফর্মটা চেক করে নিতেই পারেন। চলুন আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো টপিক নিয়ে। ততদিন ভালো থাকবেন, হ্যাপি ইনভেস্টিং। Investments in securities markets are subject to market risks. Read all the related documents carefully before investing.